29 থেকে যে ক্লাসগুলো আছে এগুলো প্রিভিয়াস ইয়ার সালের কোশ্চেনের যে ট্রান্সলেশন সেগুলো। তো এগুলো ট্রান্সলেশনের একেবারে ফাইনাল যে স্টেজ এবং একেবারে শেষে এই জন্য থাকছে। বেসিক্যালি এটা 8, 9th এবং 10th মান্থের ক্লাসের বিষয়বস্তু। তার মধ্য থেকে 29 থেকে 32-এর মধ্যে 4টে যে ক্লাস রাখা হয়েছে এটা হচ্ছে প্রোজ ট্রান্সলেশন যেগুলো আছে, পালি থেকে ইংরাজি প্রোজ ট্রান্সলেশন। আর তারপরের মান্থের ক্লাসে থাকবে পোয়েট্রি ট্রান্সলেশন। আর তারপরের মান্থে থাকবে ইংলিশ টু পালি ট্রান্সলেশন। তো এর মধ্যে থেকে সালের কোশ্চেনগুলো যে আছে সেগুলো মোটামুটি বেশ অনেকগুলো সালেরই এখানে রাখা হয়েছে সিলেক্ট করে। এর বাইরেও কিছু প্র্যাকটিস করা যেতে পারে, কেননা এই জায়গাটা আনসিন ট্রান্সলেশন হিসেবে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ট্রান্সলেশন যেগুলো আছে সেগুলো কিন্তু রোমান স্ক্রিপ্টে থাকবে। প্রিভিয়াসলি যে ট্রান্সলেশনগুলো করা হয়েছে সেগুলো দুটো স্টেপে হয়েছে। ফার্স্ট হচ্ছে জাতকের ট্রান্সলেশনগুলো, সি সিরিজের ক্লাস যেটা ছিল, যেটা অনেকটা সিম্পলিফাইড। তারপরে মহাপরিনির্বাণ সূত্র, যেটা অ্যাকচুয়াল পালি টেক্সট কিন্তু আমরা বাংলা স্ক্রিপ্টে পড়েছি এবং বাংলা ট্রান্সলেশনে। আর এটা হচ্ছে থার্ড স্টেজের ট্রান্সলেশনের ক্লাস। এখানে রোমান স্ক্রিপ্টে থাকবে সালের কোশ্চেনগুলো যেরকম থাকে, আর ট্রান্সলেশন হবে ইংরাজিতে। ইংরাজি ট্রান্সলেশনের জন্য 21A থেকে 28A পর্যন্ত গ্রামার ক্লাস আছে, যেগুলো এখনও কমপ্লিট হয়নি, এগুলো চলছে। তো ওইগুলো করার পরে এটা করতে পারলে আরও বেশি সুবিধা হতো। তো মোটামুটিভাবে প্রিভিয়াস জিনিসগুলো না করে যে সিরিয়াল নাম্বার আছে, মানে 29-এর ক্লাস করতে গেলে ডেফিনেটলি 28 পর্যন্ত জিনিসগুলো কমপ্লিট রাখতে হবে, তাতে সুবিধা হবে। আদারওয়াইজ সেটা যথেষ্ট কঠিন রাখবে। তো এখানে এইগুলো করতে গেলে 21A থেকে 28-এর যে ক্লাসগুলো ছিল এগুলো ভীষণ রকমভাবে এখানে কাজে লাগবে। এবং যেহেতু ইংরাজিতে থাকবে সেক্ষেত্রে অলরেডি আমরা মোটামুটি গ্রামার পড়েছি, ট্রান্সলেশনও অনেক কিছু করেছি, কিন্তু ইংরাজিতে ট্রান্সলেট করার জন্য কিছু খুঁটিনাটি থাকবে। এগুলো ওই ক্লাসগুলো থেকে মোটামুটি একটু রিভাইজ করে রাখতে পারলে ভালো। এবং এখানে অনেক খুঁটিনাটি এখানে আসবে, যেমন সন্ধি সমাস পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে, ক্লাসে বলে দেওয়া হবে। স্টিল স্টুডেন্টরা নিজেরা যদি সেগুলোকে রেকগনাইজ করতে পারে যে এখানে এইরকমভাবে সন্ধি বিচ্ছেদ করতে হবে বা এখানে সমাসের অর্থ এইভাবে আনতে হবে, তাতে আরও সুবিধা হয়। তো ট্রান্সলেশনগুলো যে আছে এগুলো বেসিক্যালি সালের কোশ্চেন উল্টে রাখা আছে, মানে 2001-এর কোশ্চেন WBCS 1, তারপরের কোশ্চেনটা দেখা যাবে এটা 1, তারপরে 2, এবং এটা রিপিট হয়েছে আবার 17 সালে। তো উল্টো দিক থেকে আসে। রিসেন্ট ইয়ারগুলো থেকে ট্রান্সলেশনটা দেওয়ার সম্ভাবনা অনেক কম, পুরানো থেকে দেবার এটা অনেক বেশি। আর আরেকটা হচ্ছে যে এখানে যেহেতু আনসিন ট্রান্সলেশন থাকবে সেক্ষেত্রে যতটা সম্ভব শিখে নেওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছে ট্রান্সলেশন যেগুলো দেয়া হচ্ছে সেগুলো হয়তো মুখস্থ করে নিল। মুখস্থর চেয়ে ভালো হচ্ছে যে ট্রান্সলেশন কীভাবে করতে হচ্ছে বা ওয়ার্ডগুলোকে শিখে নেওয়া। তাতে সুবিধা হবে কি, এই একই সেন্টেন্সের যখন পরে ইউজ হবে অন্যান্য জায়গাতে, যেমন মহাপরিনির্বাণ সূত্রতে অলরেডি আমরা দেখেছি যে একই রকম বাক্য বা একই রকম একটা স্টাইল রিপিটেশন হচ্ছে। তো একটা যদি কেউ ভালোভাবে তৈরি করে নেয় ওখান থেকে বাকিগুলো অনেকটা করে নেওয়া যায়। তো সেইগুলো যতটা সম্ভব চেষ্টা করতে হবে অ্যাডাপ্ট করে নেওয়া। আর আরেকটা হচ্ছে যে রোমান স্ক্রিপ্ট যে আছে, রোমান স্ক্রিপ্টটা একটু ভালো করে পড়তে হবে। তো 13B যে টিচিং এইডস আছে তার মধ্যে রোমান স্ক্রিপ্টের একটা ছিল, যে পালি বেঙ্গলি অ্যালফাবেটের এরকম একটা নাম ছিল বোধহয় পিডিএফটার। তো ওইটা মোটামুটি অভ্যাস করতে হবে। রোমান স্ক্রিপ্ট সবাই জানে যে আকার ইকার কোথায় হচ্ছে, খুব জটিল বিষয় নয়, কিন্তু ওটা ফ্লুয়েন্ট করতে হবে। মানে পড়তে গেলে
এই যে এখানে লেখা আছে একং সময়ং ভগবা বারাণসীয়ং বিহরতি ঈশিপতনে নিগদায়, এটা আমি বাংলায় লেখা থাকলে আর রোমান স্ক্রিপ্টে লেখা থাকলে ফ্লুয়েন্টলি এটা চলে আসে। র্যান্ডামলি মাঝখান থেকে যদি বলি দুঃখ অনরীয় অনত্ব সংহিত অভিজ্ঞায় সম্বোধায় নিব্বানায় সংবর্ততি, তো এই রকমভাবে যে ইনস্ট্যান্ট চলে আসছে এই জিনিসটা কিন্তু এখানে লাগবে। অত্ত কিলমথানুযোগ, তো কাম সুখল্লি কানুযোগ, এই ফ্লুয়েন্সিটা যদি আনতে পারা যায় তাহলে ট্রান্সলেশন করতে খুব সুবিধা হবে। তো এখান থেকে ফার্স্ট এটা বিষয় যে রোমান স্ক্রিপ্টটা ফ্লুয়েন্ট করতে হবে, আদারওয়াইজ এখানে হয়তো ওয়ার্ড পড়তে কেউ ভুল করলো বা এইটাকে উদ্ধার করতেই অনেক সময় চলে গেল 5 মিনিট, ট্রান্সলেশনটা তাহলে কখন করবে? আর ট্রান্সলেশনের বিষয়ে যেটা ডিটেলে বলা হলো না সেটা হলো যে গ্রুপ সি পোর্শন যে আছে ফার্স্ট পেপার, সেখানে তার মধ্যে থেকে 3 রকম কোশ্চেন থাকে। একটা হচ্ছে 14 নম্বরের কোশ্চেন যেটা প্রোজ ট্রান্সলেশন থাকে, এখানে যেটা আমরা করব 29 থেকে 32 সি এর মধ্যে। আর একটা কোশ্চেন থাকে সেটাও 14 নম্বর, সেটা পোয়েট্রি ট্রান্সলেশন থাকে। আর আরেকটা হচ্ছে ইংলিশ টু পালি যেটা, সেটা 22 নম্বর থাকে। ইন জেনারেল 2টো করে কোশ্চেন থাকে, তার মধ্যে একটা লিখতে হবে অপশানে। আর 10 নম্বরের যে কোশ্চেনগুলো 14 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেটা ট্রান্সলেশনের জন্য দেয় 10 নম্বর। আর গ্রামাটিক্যাল নোট লিখতে হয়, কিছু কিছু ওয়ার্ডের নিচে এরকম দাগ দেওয়া থাকে, সেটা হচ্ছে 2+2, আর কোনো কোনো সালে একটাই দিয়ে দিয়েছে 4 নম্বরের। মোট কথা 10+4, 10 নম্বর ট্রান্সলেশনের জন্য, 4 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল নোট লেখার জন্য। তো গ্রামাটিক্যাল নোট যেগুলো আছে সেগুলো এখানে মোটামুটি দেয়া হবে, এবং ক্লাসের মধ্যে মোটামুটি গাইডেন্সগুলো থাকবে যে কোনটা কীভাবে লিখতে হবে। শেষের দিকে আমি চেষ্টা করব একটা ট্রান্সলেশনের জন্য টিচিং এইডস মতো বানিয়ে নেওয়া বা খুঁটিনাটিগুলো মিলিয়ে একটা লিস্ট করে নেওয়া। তো ক্লাসে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি নোট করে রাখতে হবে। তো ফার্স্ট এটা শুরু করা যাক। তো একং সময়ং ভগবা, আচ্ছা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলবো, তার মধ্যে একটা জিনিস হোমওয়ার্কের মতন করা যেতে পারে, সেটা হচ্ছে যে যেটা পড়ানো হলো সেটাকে দেখে দেখে একটা বাংলা কপি করে নেওয়া হলো, আর ইংরাজি ট্রান্সলেশন যেটা আছে সেটার জায়গায় নিজে একটা বাংলা ট্রান্সলেশন করে নেওয়া হলো। তাতে কী হবে, রোমান স্ক্রিপ্টের জায়গাটাও একটা প্র্যাকটিস হলো, প্লাস মেইন যে ট্রান্সলেশন আছে সেটাও একটা সেখান থেকে সড়গড় হলো। আর এদিকে বাংলা ট্রান্সলেশন করলে কী হয়, ইংরাজি ট্রান্সলেশনের জায়গাটা আরও সহজ হয়ে যায় নিজের মতো। এবং রিপিটেশন কিন্তু হয়, এটা অলরেডি আমরা দেখছি যে 1-এ এসেছে এবং 17-এ এসেছে। তো প্রিভিয়াস 1 সাল মানে প্রায় হয়ে যাচ্ছে 23 বছর, মানে 23-এর লাস্ট কোশ্চেন হয়েছে সেই হিসেবে। তো বিশাল প্র্যাকটিস হবে, তো এখান থেকেও কমন আসার একটা সম্ভাবনা থাকে। ফার্স্ট হচ্ছে একং সময়ং। তো একং সময়ং এখানে দ্বিতীয়া বিভক্তি আসে, কিন্তু ওই দ্বিতীয়া বিভক্তির জায়গায় যে একটা সপ্তমী বিভক্তির অর্থ হয় এটা বোঝাবে, এটা এক সময় বা এক সময়ে। তো এখানে যেটা 21-এর ওই দিকের ক্লাসের একটা বলা হয়েছিল যে বিভক্তি যখন রিপ্লেসমেন্ট হচ্ছে সেটা বোঝার সুবিধার জন্য আমরা এটাকে সপ্তমীতে রাখতে পারি, একস্মিং সময়ে। দুটোই হয়, তার মধ্যে এখানে একং সময় দ্বিতীয় বিভক্তি হয়েছে সপ্তমীতে। এক সময়ে ভগবা মানে ভগবান, আচ্ছা এটা ইংরাজিতে হবে। তো একং সময় হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, একটা সময়ে। ভগবা মানে হচ্ছে ব্লেসেড ওয়ান বলে ট্রান্সলেট করা হয়, অনেকে ফর্চুনেট ওয়ান বলে ট্রান্সলেট করেন, অনেকে গ্রেসিয়াস ওয়ান এরকমভাবে ট্রান্সলেট করেন। তো ট্রান্সলেশনের এখানে এক্সাল্টেড ওয়ান দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি রিচ ডেভিসের যে ট্রান্সলেশন আছে এটা মধ্যমা নিকায় থেকে নেওয়া হয়েছে, পঞ্চপ্রজ্ঞা ভিক্ষু এবং ধর্মচক্র প্রবর্তন সূত্রের একদম ফার্স্ট পোর্শন এটা। তো মধ্যমা নিকায় নয়, ধর্মচক্র প্রবর্তন সূত্র হচ্ছে সংযুক্ত নিকায়ের পার্ট। তো
আই থিঙ্ক সংযুক্ত নিকায় ট্রান্সলেশন কার আছে, তো যাই হোক। তো এক্সাল্টেড ওয়ানটা মোটামুটি রিচ ডেভিডসের এতে বেশি দেখা যায়। তো ব্লেসেড ওয়ান করা যেতে পারে এবং এটা ক্যাপিটালে লিখতে হবে। এক্সাল্টেড ওয়ান হলে ই ক্যাপিটালে, গ্রেসিয়াস ওয়ান হলে জি ক্যাপিটালে, এইভাবে, এবং ওয়ানের ওটাও ক্যাপিটাল। তারপরে বারাণসীয়ং। বারাণসীয়ং হচ্ছে এটা সপ্তমী বিভক্তি আছে, বারাণসী শব্দের সপ্তমীতে দীর্ঘইকারান্ত শব্দ নারীয়ং নদীয়ং বারাণসীয়ং। বারাণসীতে অ্যাট বারাণসী। বারাণসী যখন রোমান স্ক্রিপ্টে লেখা হবে তখন এইভাবে লেখা হবে। রোমান স্ক্রিপ্টে মানে ইংরাজিতে ট্রান্সলেশন যখন হবে, ট্রান্সলেশনটা আমি দেখব না, বা এখানে নিয়ার বেনারস বলেছে, কিন্তু এটা মোটামুটিভাবে রিচ ডেভিডস বা অনুরূপ যে ট্রান্সলেশন আছে সেইটা এখানে রাখা হয়েছে স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন হিসেবে, কিন্তু এখানে আমরা নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো অ্যাট বা ইন বারাণসী বলে লেখা যেতে পারে। তো প্রপার নাউন যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ রোমান স্ক্রিপ্টে বিভক্তি শূন্য করলে যা হয় সেটা ইউজ করা যেতে পারে। অ্যাট বারাণসী বিহরতি। বিহরতি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটার অর্থ করা হবে পাস্ট টেন্সে। এটা 25 বা 26 এর ক্লাসেতে যখন ট্রান্সলেশনের খুঁটিনাটি থাকবে টেন্সের উপরে সেইখানে ছিল, বা অলরেডি আমরা এটা কিছুটা পেয়েছি যে হিস্টোরিক প্রেজেন্ট হিসেবে পালিতে ইউজ হয়। মহাপরিনির্বাণ সূত্রে এটা ছিল যে ওই যে নালন্দায়ং বিহরতি পাবরিকম্ব বনে, বা বৈশালিয়ং বিহরতি এরকমভাবে, তো বৈশালীতে অবস্থান করছিলেন এরকম অর্থটা রাখতে হবে। আচ্ছা, বিরতি মানে থাকা বোঝায়, স্টে। তো ওয়াজ স্টেইং বা ওয়াজ ডুয়েলিং থাকছিলেন। ইসিপতনে মৃগদায়। ইসিপতন ও মৃগদায় এইটাকে আমরা অ্যাজ ইট ইজ এই হিসেবে রাখতে পারি, মানে প্রপার নাউন হিসেবে। ইসিপতন একটা জায়গার নাম, মৃগদায়টাও কাইন্ড অফ ওরকম করা যায়। তো অ্যাট ইসিপতন মৃগদায়, মৃগদায় শব্দটার অর্থ হচ্ছে মৃগদের উদ্যান, মৃগদাব। তো অ্যাট ইসিপতন ডিয়ার পার্ক, এরকমভাবে ট্রান্সলেশন করা হয়। এবারে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এটা বললাম, কিন্তু এখানে যদি ওয়ান্স আপন এ টাইম দ্য ব্লেসেড ওয়ান অ্যাট বারাণসী ওয়াজ স্টেইং ইন ইসিপতন ডিয়ার পার্ক, মানে ইংরাজিতে এটা ওয়ার্ড অর্ডার ঠিকঠাক থাকছে না। তো সেক্ষেত্রে 21 ক্লাসের দিকে যেটা শেখানো হয়েছিল যে ওয়ার্ড বাই ওয়ার্ড করে নিয়ে তারপরে গোটাটাকে ট্রান্সলেশন করা যায়, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে পুরোটা বুঝে নিয়ে বাংলায় অর্থটা নিয়ে এসে তারপরে ইংরাজি করা। এবং সামহাউ আমার যেটা মনে হয়েছে যে বাংলাকে ভায়া যদি ট্রান্সলেট করা হয় সেটা অনেক দ্রুত হয় এবং সহজ হয়, কিন্তু অ্যাকিউরেট হয় না অনেক, মানে একদম পারফেক্ট আনতে গেলে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন থেকেই সবচেয়ে অ্যাকিউরেসি বাড়ে। তো এটাকে আমরা যদি বাংলায় করি, যে এটা পড়ে মোটামুটি বোঝা যাবে যে এক সময় ভগবান বারাণসীতে ঋষিপতন মৃগদায়তে অবস্থান করছিলেন। তো এইটাকে এবার যদি ইংরাজি করা হয় যে ওয়ান্স আপন এ টাইম দ্য ভগবা, এটাকে মানে যেগুলো প্রপার নাউন আছে ট্রান্সলেশন করতে না পারলে ভগবা যেমন ব্লেসেড ওয়ান, এটাকে ভগবাই লেখা যেতে পারে, দা ভগবা ওয়াজ স্টেইং অ্যাট বারাণসী ইসিপতন মৃগদায় ও ডিয়ার পার্ক, এরকমভাবে।
নেক্সট হচ্ছে তত্র খো ভগবা। তত্র মানে হচ্ছে সেখানে, দেয়ার। খো হচ্ছে আলংকারিক, দেয়ার ইনডিড এরকমভাবে অনেক সময় ট্রান্সলেট করে, তো ইনডিড না দিলেও চলে। ভগবা, তো দ্য ব্লেসেড ওয়ান বা এক্সাল্টেড ওয়ান, যার যেটা রুচি সেই শব্দটা নেওয়া যেতে পারে। তবে বেস্ট হচ্ছে এখানে যে স্যাম্পল দেওয়া আছে সেটাকে ইউজ করলে, কেননা এটা স্ট্যান্ডার্ড পালি টেক্সট সোসাইটির যে ট্রান্সলেশন সেটাকেই প্রায় রাখা হয়েছে, কিছু জায়গায় একটুখানি মানে সিম্পলিফিকেশনের জন্য চেঞ্জ করা আছে। এটা আমি ক্লাসের শেষে বলবো কেন এটা করলে ভালো। স্টিল নিজেদের শেখাটা হলো সবার উপরে, মানে কেউ ট্রান্সলেশন এতগুলো আছে মুখস্থ করে নিতে পারে, কিন্তু যদি এর বাইরে ট্রান্সলেশন আসে তখন কি করবে, তো সেক্ষেত্রে এটা শেখার প্রয়োজন আছে। তো দে আর দ্য ব্লেসেড ওয়ান, পঞ্চবক্কিয়ে ভিক্ষু আমন দেশি। তো এটা প্রথমা বিভক্তি, আর এইটা একটা অভ্যাস তৈরি করে ফেলবে যে এইগুলো বিভক্তি চিহ্নগুলো লেখার। এটা দ্বিতীয়া, এটা দ্বিতীয়া, দ্বিতীয়ার বহু বচন আছে। ভিক্ষু ভিক্ষু ভিক্ষব, ভিক্ষুং ভিক্ষু ভিক্ষব, এরকম হচ্ছে। পঞ্চবজ্ঞীয় পঞ্চবজ্ঞিয়া পঞ্চবজ্ঞিয়ং পঞ্চবজ্ঞিয়ে, দ্বিতীয়ার বহু বচন। তাহলে পঞ্চবর্গীয় ভিক্ষুদেরকে, এটা অর্থ হচ্ছে। তো পঞ্চবজ্ঞীয় ভিক্ষুস, মানে যেহেতু দ্বিতীয়া আছে, তো দ্বিতীয়ার ক্ষেত্রে কী হয়, অবজেক্ট হিসেবে থাকবে এটা, বা এটাকে পড়ার সময় এখানে ও বি এরকম একটা কিছু এই করে লেখা যেতে পারে। এটা ফার্স্ট কেস এন্ডিং আছে, তাহলে এটা সাবজেক্ট হবে। আমন্তেসি, আমন্তেসিটা আমরা মহাপরিনির্বাণ সূত্রে পেয়েছি, ডাকা বোঝায়, যা আয়ুষ্মন্তং আমন্দং আমন্তেশ, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। তো এটা অনেক সময় ট্রান্সলেশনে অ্যাড্রেসড বলে দেয়, অনেক সময় কল্ড এরকমভাবেও ট্রান্সলেশন করা যেতে পারে। তো অ্যাড্রেসড পঞ্চবজ্ঞীয় ভিক্ষুস, তাদের ডাকলেন, ডেকেছিলেন। দ্বে মে ভিক্ষবে অন্তা, এখানে প্রথমে হচ্ছে দ্বে মে যেটা আছে এখানে সন্ধি হয়েছে, সন্ধির ক্লাস 26 এই ক্লাসেতে আছে। তো দ্বে প্লাস হচ্ছে ইমে, তোমাদের কিন্তু বাংলাটা ইউজ করতে হবে, খুব ভালো হয় যে ট্রান্সলেশনটা বাড়িতে পড়বে, রোমানটা আছে ওটাকে বাংলায় লিখে নিলে খুব সময় লাগবে না, কিন্তু এটা খুব সুবিধা হবে। আমি নিজে পর্যন্ত এগুলো ব্যবহার করি অনেক ক্ষেত্রে। আহ, মানে তাড়াতাড়ি যদি পড়তে হয়, আমি রোমান স্ক্রিপ্টটাকে সেটা বাংলায় কনভার্ট করে নিই, এবং রিসার্চের কাজের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে, মানে প্রায় 120-30 পেজের মতন বিভিন্ন জায়গা থেকে এটা আমার বাংলা অক্ষরে কপি করে রাখা থাকে, মানে সেগুলোকে মেন ডেটা হিসেবে ইউজ করা। তো যার যেটা মাতৃভাষা সেই স্ক্রিপ্টটাতে ফ্লুয়েন্সি থাকে বেশি, কিন্তু কোশ্চেন আমাদের থাকছে রোমান স্ক্রিপ্টে, সুতরাং সেটাকে তো করতেই হবে, কিন্তু বাংলা করে নেবে যে জায়গাটা জটিল লাগছে। তো দ্বে ইমে, এটা সন্ধি হয়েছে, ইটা কেটেছে সন্ধির নিয়মে। তো দ্বে মানে দুই, আর ইমে মানে হচ্ছে ইমো যে শব্দ আছে এই বোঝায়, এবং এই দুটোই হচ্ছে সেকেন্ড কেসেন্ডিংয়ে, না এটা সেকেন্ড না, এটা ফার্স্ট কেসেন্ডিংই আছে, কর্তা এটা। তো ইমে মানে হচ্ছে দিস, টিএইচএসি দিস, যেটা প্লুরালে। অয়ং ইমে ইমং ইমে, ইমিনা ইমেহি এইভাবে শব্দরূপটা চলে, অয়ং মানে ইমো শব্দের রূপে যে। তো দিস টু, দ্বে মানে দুই, দিস টু। ভিক্ষবে, এই ভিক্ষবে যেটা আছে এটা সম্বোধন পদ আছে, সম্বোধন পদ, এটা ভোকেটিভ আছে। এর তোমাদের 21-এর ক্লাসে যে ইংরাজিগুলো আছে ওগুলোকেও ব্যবহার করতে পারো, মানে নমিনেটিভ এন, অ্যাকিউজেটিভ এ, ইনস্ট্রুমেন্টাল ই। আই থিঙ্ক তোমাদের ইংরাজি বেশি ফ্লুয়েন্ট, তো এই এবিসিডি করেও লিখতে পারো ভোকেটিভ। এর ভোকেটিভ এটা প্লুরাল আছে। হে ভিক্ষুগণ, এই দুটি হে ভিক্ষুগণ, আগের দিন বোধহয় 22 না 23-এ ক্লাসটা হয়েছিল, তো ওখানে কিন্তু একটা ছিল না যে সম্বোধন পদ কখনো পালিতে প্রথমে বসে না, তো এইটাকে আমরা আগে ধরবো ট্রান্সলেশনের সময়। হে ভিক্ষুগণ, এই দুটি
দ্বে ইমে অন্তা, অন্ধ, অন্ত মানে হচ্ছে এন্ড। তো এটার লিটারাল ট্রান্সলেশন হবে মানে এক্সট্রিম শব্দটা ইউজ হয় ট্রান্সলেশনের সময়। চরম পথ বলে না, যে বুদ্ধ যে দুটো চরম পথ ছেড়ে মধ্যম পথের কথা বলছেন, এইটা সেখানে বলা হচ্ছে। এই দুটো অন্ত, চরম যে এ এবং অন্তা হচ্ছে অন্ত অন্তা, এটাও হচ্ছে প্রথমার বহুবচন। দ্বে ইমে অন্তা, এটা অ্যালাইনমেন্টে থাকছে। এই দুটি চরম, পব্যজিতেন, পব্যজিত পব্যজিতেন, তৃতীয়া বিভক্তি, প্রব্যজিতের দ্বারা, বাই এ অ্যাসেটিক, যে একজন সন্ন্যাসীর দ্বারা ন সেবিতব্য। সেবিতব্য হচ্ছে সেবতী থেকে সেবিতব্য আসছে। তো বাংলায় হচ্ছে সেবন করা উচিত না। তো সেবন করা অর্থে এখানে বোঝাচ্ছে যে প্র্যাকটিস করা, ফলো করা, এরকম। তো এই দুটি চরম পথ প্রব্রজিতের দ্বারা ফলো মানে অনুসরণ করা উচিত নয়। সেবিতব্য যে আছে, এটা হচ্ছে ফিউচার পার্টিসিপেল আছে। ফিউচার পার্টিসিপেলের করা উচিত এরকম অর্থ বোঝায়। ইংরাজি কীভাবে ট্রান্সলেট করতে হবে সেটা ওই 25-26 এর ক্লাসেতে আছে, 25 বা 26 এতে। তো ওগুলো একটু দেখে রাখতে পারো বা পাশে রাখতে হবে। ট্রান্সলেশন যখনই করতে হবে, একাধারে হচ্ছে টিচিং এইডসগুলো লাগবে, আর একটা হচ্ছে ওই গ্রামার ক্লাসগুলো পাশে রেখে পড়তে হবে। তো সেবিতব্য হচ্ছে ওই করা উচিত, কি ইংরাজিতে আমরা কি বলবো, শুড বি ফলোড, শুড বি প্র্যাকটিসড। আর ন সেবিতব্য শুড নট বি প্র্যাকটিস, শুড নট বি ফলোড। কোনগুলো? দ্বে ইমে অন্তা, এই দুটি চরম পথ। তো হে ভিক্ষুগণ, ও মংস, দিস টু এক্সট্রিমস শুড নট বি ফলোড বাই অ্যান অ্যাসেটিক। একজন সন্ন্যাসীর দ্বারা এই দুটি করা উচিত না, ফলো করা উচিত না। কতমে দ্বে, এই কতমে একটা সর্বনাম আছে। কোন দুটি? এটা প্রথম আছে। হুইচ টু, ইয়ো চায়ম, এই ইয়ো আছে, এটা জো, যে সেই জো। হুইচ, চ যুক্ত অয়ং, এখানে সন্ধি হয়েছে, চ প্লাস অয়ং, চায়ং। এই চটা আলংকারিক আছে। যেটি, এই যেটি মানে যেই, আর অয়ং মানে এই। হুইচ ইজ দিস, এরকমভাবে একটা ট্রান্সলেশন হবে। হুইচ ইজ দিস কি? কামেষু কাম সুখল্লি কানু যোগ। এটা বেশ কঠিন আছে, ট্রান্সলেশনগুলো পরবর্তীতে সাফল করে নিতে হবে। সহজ ট্রান্সলেশনগুলো আগে আনতে হবে, তারপর কঠিন ট্রান্সলেশনগুলো পরে যাবে। কামেষু জেনারেলি মিনিং হচ্ছে কামগুলির মধ্যে, কিন্তু কাম শব্দটার অর্থে এখানে যে ইন্দ্রিয়ভোগ্য যা কিছু বিষয়, সেগুলো চোখ কান সবগুলোকেই বোঝাচ্ছে। তো ট্রান্সলেশনে সেন্সুয়াল প্লেজার শব্দটা অনেক সময় ইউজ করা হয়, বা জাগতিক সুখ, এরকম এরকমভাবে ট্রান্সলেশন করা হয়। সেন্সুয়াল প্লেজার, এবং সেটাকে ইংরাজিতে করলে মানে সেগুলির মধ্যে, ইন সেন্সুয়াল প্লেজার্স মানে কামো কামা কামং কামে, এগুলোকে যদি পরপর অনুবাদ করা হয় তাহলে কামেশু, এবং ইংরাজিতে যদি করা হয় কামো ওয়ান সেন্সুয়াল প্লেজার, কামা সেন্সুয়াল প্লেজার্স, কামং টু দ্য সেন্সুয়াল প্লেজার, কামে টু দ্য সেন্সুয়াল প্লেজার্স, কামেন বাই দ্য সেন্সুয়াল প্লেজার। এইবারে কামে কামস্মিং কামেশু ইন দ্য সেন্সুয়াল প্লেজার্স। তো কামেশু ইন সেন্সুয়াল প্লেজার্স, তো তার মধ্যে কি এর বড় শব্দ আছে, কাম সুখল্লি কানু যোগ। এবারে মুশকিল হচ্ছে যে এখানে ট্রান্সলেশন যেটা হবে সেটা কিন্তু ওই মুখস্থর মতন নয়। ট্রান্সলেশন কীভাবে শিখতে হবে সেটা আমরা ফোকাস করব।
তো যদি এরকম কোনো টার্ম থাকে তাহলে কি করা যাবে? মানে দেখা গেল এমন একটা ট্রান্সলেশন আসছে যেটা আগে থেকে পড়া নেই। তো সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে 21 থেকে 28 মধ্যে যে ক্লাসগুলো আছে ওখানে আমি যতটা সম্ভব চেষ্টা করব যে অ্যাপ্লাইড ওয়েতে পড়ানোর, মানে শুধু কিছু থিওরি বলে দেওয়া হলো সেটা না, বা এইখানে তার অ্যাপ্লিকেশানগুলো হবে ট্রান্সলেশনের মধ্যে। তো স্টিল কিছু ট্রিক্স আছে ট্রান্সলেশন করতে গেলে, সেগুলো ক্লাসের মধ্যে আমি বলবো, তোমরা চেষ্টা করবে নোট করে রাখার। আর শেষের দিকে সেগুলোকে আমি এক জায়গায় লিখিত আকারে একটা দিয়ে দেবো, একটা টিচিং এইডস হিসেবে। তো এখানে এটা ভাঙলে হচ্ছে কাম ও সুখ প্লাস একটা অল্লিক শব্দ আছে, বাংলায় লিখছি এটা, কাম ও সুখ অল্লিক অনুযোগ। অনুযুঞ্জতি শব্দটা তোমরা বেশ কয়েক জায়গায় পেয়েছ, পোয়েট্রি রেতে, যেমন ওই পমাদং অনুযুঞ্জন্তি বালাদং মেধিন জন, এরকম টাইপের। তো ওটা হচ্ছে অনুসরণ করা বোঝায়। অনুযোগ মানে হচ্ছে যে ওই অনুসরণ করা, ফলোয়িং বা পাথ, এটা বোঝায়। কাম অর্থে হচ্ছে যে সেন্সুয়াল, মানে কামসুখ শব্দটা আলটিমেটলি সেন্সুয়াল প্লেজার অর্থে বোঝাচ্ছে। অল্লিক শব্দটা যে আছে, অল্ল মানে হচ্ছে মানে আর্দ্র যে শব্দটা হয় না, সেইটার পালি অল্ল হয়, অদ্ভুত হয়। অল্লিক মানে একদম আর্দ্র। তো কামনা বা কামনার সুখের মধ্যে আর্দ্র, যেন সিক্ত হয়ে আছে এই রকম যে অনুযোগ বা পথ, এটাই ইন জেনারেল মিনিং হচ্ছে। কিছু ক্ষেত্রে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন আসবে না, মেন যে সেন্সটা আছে সেটাকে দিয়ে করা যেতে পারে। তো দ্য পাথ অফ সেন্সুয়াল প্লেজার, এরকম ভাবে একটা হচ্ছে, বা এনগেজড এইজিং ইন সেন্সুয়াল প্লেজার, এরকমভাবে একটা অর্থ করা যায়। এখানে ট্রান্সলেশনে অনেকটা ফ্লুয়েন্টলি থাকে যে ডিভোশন টু দ্য প্লেজার্স অফ সেন্স, একদম সিম্পল একটা অর্থ হিসেবে দেয়া আছে। তো ওইভাবে করা যায়, কিন্তু প্রথম দিকে আমাদের চেষ্টা করতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো ধরার। সেটা যদি করতে পারা যায় তাহলে জেনারেল মিনিংটা আনাটা খুব একটা ব্যাপার হবে না। তো এখানে ডিভোশন হিসেবে দেওয়া হয়েছে, যেটা এনগেজমেন্ট এরকম হিসেবেও অর্থ হয়, ইন সেন্সুয়াল প্লেজার। তো সেইটা কি আছে দেখো, এই ইয়ো চায়ং প্রথমা আছে, অয়ং প্রথমা আছে এখানে, কামসুখালিকানো প্রথমা, হীন গম্য পথুজনিক অনরীয় অনর্থ সংগীত, সব কটা প্রথমা আছে। তো সমবিভক্তি মানেই সেটা হচ্ছে পরস্পর এর বিশেষণ। তাহলে এই যে কামসুখাল্লি কানুযোগ, কামসুখের এর মধ্যে যে আসক্তি বা অনুযোগ বা সেটার মধ্যে এনগেজ হয়ে থাকা, নিযুক্ত হয়ে থাকা, এই যোগ শব্দটা হচ্ছে এর মেন পার্ট। সেইটা কি বলছে, হীন ও হীন, গম্য মানে হচ্ছে গ্রাম্য, পথুজ্জনিক মানে হচ্ছে, পুথুজ্জন শব্দটার অর্থ হচ্ছে যে মূর্খ, আর পথুজ্জনিক মানে হচ্ছে যেটা মূর্খর দ্বারা আচরণ করা হয়। তারপর হচ্ছে অনর্য মানে হচ্ছে অনার্য, আর্য যদি অর্য হয়, অনর্য মানে হচ্ছে অনার্য, আর অনর্থ সংগীত। এগুলো ইংরাজি করলে কি হবে, হীন মানে হচ্ছে যে উৎকৃষ্ট নিকৃষ্ট যদি বলা হয়, তো হুইচ ইজ ইনফিরিয়ার, মিন চিপ, এরকম টাইপের হচ্ছে। গম্য মানে হচ্ছে গ্রাম্য, ওই ভালগার বা ওরকম টাইপের, যে আনসিভিলাইজড, এই অর্থটা বোঝাচ্ছে। এবং গম্য শব্দটা যে এখানে আছে মানে গ্রাম্য, এখানে আছে এবং অন্য বহু জায়গাতে মানে পালিয়েতেও ব্যবহার হচ্ছে। এবং এটা বুদ্ধের প্রথম উক্তি,
মানে ধর্মচক্র প্রবর্তনের যে দ্বে মে অন্তা বিক্ষোভে পব্বজিতেন সেবিতব্য, তো সেইখানে গ্রাম্য কথাটি বলছেন 2500 বছর আগের কথা। তো আনসিভিলাইজড, পথুজনিক মানে হচ্ছে প্র্যাকটিসড বা ফলোড বাই এ পুতুজন, মানে মূর্খ। ফুলিশ পারসন, প্র্যাকটিসড বাই ফুলিশ পারসন বা সেরকম সমতুল্যর দ্বারা। অনরীয়, অরীয় শব্দটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অর্থে বোঝায়, নোবেল বলে ট্রান্সলেট করে অনেক ক্ষেত্রে, নট নোবেল। অনর্থ সংগীত, অর্থ মানে মঙ্গল, আর অর্থ সংযুক্ত হচ্ছে অর্থ সংগীত, আর অর্থ সংযুক্ত নয় মানে হচ্ছে মানে অনর্থ সংগীত বলছে। আনর্দি, অর্দি মানে কি, যেটা আর একখানা কিছু ফল আছে বা ইয়ে আছে এটা বোঝাচ্ছে। অনর্থ সংগীত আনর্দি। ইংরাজি ট্রান্সলেশন যেটা আছে দেখবে, ওটাকে যখন আসছে না তখন ওটাকে দেখতে হবে, আদারওয়াইজ নিজে যতটা চেষ্টা করতে পারা যায় সেটা ততটা উপকারী হবে। তো ইন জেনারেল হচ্ছে যে কতমে দ্বে হুইচ টু ইয়ো চায়ং হুইচ ইজ দিস কামেশু কামসু হল্লি কানু যোগ। সিম্পলি অর্থ হচ্ছে যে প্র্যাকটিস অফ ইন্ডালজমেন্ট বা এনগেজিং ইন সেন্সুয়াল প্লেজার, মানে যে প্র্যাকটিসের মধ্যে বা যে রকম জীবনচর্যা পদ্ধতির মধ্যে, লাইফস্টাইল ইত্যাদি করেও ট্রান্সলেট করা যেতে পারে, যেটার মধ্যে কেবল এই যে কামনা ভোগ সুখের মধ্যেই আসক্ত হয়ে থাকতে হয়, এবং যেটা হচ্ছে হীন, হুইচ ইজ ইনফিরিয়ার বা মিন, গম্য, আনসিভিলাইজড, পথুজনিক ও প্র্যাকটিস বাই এ ফুলিশ পারসন। এটাকে নিজেদের মতন কিছুটা করলে করতে পারো, সমস্যা নেই। অনরীয় হচ্ছে নট নোবেল, আর অনর্থ সংগীত হচ্ছে আনর্দি। তারপরে ইয়ো চায়ং অত্তকিল মথানুগ, সেম ফরমেশনে আছে। অ্যান্ড হুইচ ইজ দিস, এবং এইটি যেটি অত্তকিল মথানুয়োগ, এইখানেও এটাকে ভাঙলে হচ্ছে একটা হচ্ছে অত্ত কিলমথ, আর হচ্ছে অনুযোগ। অনুযোগ মানে হচ্ছে প্র্যাকটিস, কিসের প্র্যাকটিস, অত্ত কিলমথ, অত্ত মানে হচ্ছে আত্ম যেটা, আর কিলমথ শব্দটার অর্থ হচ্ছে পীড়ন করা, আত্মপীড়নের পথ। তো এখানে ট্রান্সলেশনটা ডিভোশন টু সেলফ মর্টিফিকেশন, আত্মনিগ্রহের পথ এরকমভাবে বলছে। তো এটার হচ্ছে যে জৈনদের যে কৃচ্ছা সাধনের ইয়ে থাকে, বা আরও অন্যান্য বহু সম্প্রদায় এটা আছে, যে নিজের শরীরকেই নিপীড়ন করা। একটা হচ্ছে যে কেবল সুখের জন্য চেষ্টা, আর একটা হচ্ছে কেবল দুঃখদায়ক যে জীবনচর্যা আছে, তপস্যা, সেগুলোতে অনুযুক্ত হয়ে থাকা। তো ডিভোশন টু সেলফ মর্টিফিকেশন বলেছে, তো এখানে হুইচ ইজ দ্য হুইচ ইজ দিস প্র্যাকটিস অফ সেলফ মর্টিফিকেশন, বা অপ্রেসিং দ্য সেলফ, এরকমভাবেও ঘুরিয়ে ফিরিয়ে করা যেতে পারে। তো সেইটা এবার সব প্রথম বিভক্তি আছে, সেটা কীরকম, দুঃখ, হুইচ ইজ মানে মিজারেবল, দুঃখপূর্ণ বা সরফুল এরকমভাবে, দুঃখদায়ক। অনরীয়, হুইচ ইজ নট নোবেল, অনর্থ সংহিত, নট ওর্দি বা আনর্দি। এতে দ্বে এ খো দ্বে অন্ধে, এইখানে দ্বিতীয় আছে, দ্বিতীয়া, এটা দ্বিতীয়া, দ্বিতীয়ার বহু বচন, মানে এই দুটি অন্ত বা চরম, দিস টু এক্সট্রিমস, যেটা অবজেক্ট হিসেবে থাকবে। অনুপগম্য, আচ্ছা তার আগে একটুখানি বলার, তো এখানে কি হচ্ছে, প্রথমে বলা হচ্ছে দ্বে ইমে অন্তা পব্বজিতেন নসেবিতব্য, এই দুটো চরমপদ পব্বজিতের
দ্যাট শুড নট বি প্র্যাকটিসড। কথমেদে হুইচ টু ইয়ো চায়ং কামেশু কামসু কল্লি কানুয়োগ হীন গম্য বধুর্জনিক অনরি অনর্থ সঙ্গীত। তো এইটা যেটা হচ্ছে এই যে ভোগ সুখের পথ, আর ইয়ো চায়ং অর্থ কিলোমথন যোগ দুঃখ অনরি অনর্থ সঙ্গীত। আর যেটা হচ্ছে আত্মপীড়নের পথ, একটা হচ্ছে যে কেবল সুখের দিকে, একটা হচ্ছে কেবল দুঃখের দিকে। তো এতে দ্বে অন্ধা অন্তে, এই দুটি অন্তকে, অন্তগুলিকে বা দিস টু এক্সট্রিমস অনুপগম্য। অনুপগম্যটাকে করলে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি তোমরা আগম্য পড়েছ, মানে আগম্য যে আছে এসে, গম ধাতু থেকে আসছে, যাওয়া বোঝাচ্ছে। তো উপগম্য মানে হচ্ছে উপসংগম যেমন আছে, অনুরূপ মিনিং হচ্ছে যাওয়া। আর অনুপগম্য হচ্ছে না গিয়ে। তো যাওয়া অর্থে এখানে প্র্যাকটিস করা, ফলো করা, এরকম বোঝায়। কিন্তু জিরান্ডা যেটা অনুপগম্য, এগুলোকে সাংকেতিকভাবে ব্যবহার করতে হবে। ধরো যাক জি বলা হলো, তো জিরান্ডের ইংরেজি ট্রান্সলেশন এটা ওই 25-26 দিকে ক্লাসেতে আছে। তো ওটা হচ্ছে যে হ্যাভিং দিয়ে ট্রান্সলেশন করা যায়, মানে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। তো উপগম্য মানে যাওয়া বোঝায়, বা যাওয়া অর্থ মানে রাস্তা। এখানে তো মানে জীবনচর্চা এবং মানে চালনার পথ, এই অর্থে জিনিসটাকে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই যাওয়ার বলতে গো এরকম না করে প্র্যাকটিস এটা করা যেতে পারে। নট প্র্যাকটিসিং অর হ্যাভিং নট প্র্যাকটিসড দিস টু এক্সট্রিমস, এই দুটি চরম পথ অনুসরণ না করে মধ্যিমা পটিপথা, এটা প্রথম আছে। মধ্যম পথ তথাগতেন, তথাগতের দ্বারা। তো মধ্যমা পটিপথা হচ্ছে মিডল পাথ। মধ্যমা পটিপথা দেখো এখানে মাঝখানে আছে, ক্যাপিটাল আছে। অ্যাকচুয়ালি রোমান স্ক্রিপ্টে যখন লেখা হয় তখন ইংরাজির যে এটা ফলো করা হয়, এই যে ভগবা পঞ্চবজ্ঞীয়র পিটা ক্যাপিটাল করা আছে, প্রপার নাউন আছে। বারাণসী ক্যাপিটাল, ইসিপতন ক্যাপিটাল আছে, ভগবা ক্যাপিটাল আছে, মধ্যমা পটিপথা ক্যাপিটাল আছে, কেন এটা প্রপার নাউন হচ্ছে মধ্যম পথ সেটা। তো এটাকে মধ্যমা পটিপথাই লেখা যেতে পারে, অথবা দ্য মিডিল পাথ বলে লেখে, এবং ক্যাপিটাল রাখা হয় মধ্যম পথ অর্থে। তো মধ্যমা পটিপথা, দ্য মিডিল পাথ, তথাগতেন বাই দ্য তথাগত, বুদ্ধ যে তথাগতের দ্বারা অভিসম্বুদ্ধা। অভিসম্বুদ্ধ মানে হচ্ছে যে জানা বোঝায়, এক্সপিরিয়েন্স করা বোঝায়। তো এটা অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল আছে, এই জন্য এক্সপিরিয়েন্সড এরকম হচ্ছে। তো দ্য মিডিল পাথ ইজ এক্সপিরিয়েন্সড বাই দ্য তথাগত, বাই দ্য বুদ্ধা, এরকম তার দ্বারা এটা এক্সপিরিয়েন্স করা হয়েছে মধ্যম পথ। কীভাবে? এতে দ্বে অন্তে অনুভবম, এই দুটো পথে না গিয়ে। এই ভোগসুখের পথ সেটা তিনি ছেড়ে এসেছেন সংসার ত্যাগের পরে, এবং তারপর যে কঠোর তপস্যা করছেন সেটাও দেখলেন যে এইভাবে হচ্ছে না। তো এই দুটো ছেড়ে এসে বলছেন যে তথাগতের দ্বারা মধ্যম পথ এক্সপিরিয়েন্স হয়েছে, অভিসম্বুদ্ধা। এই অভিসম্বুদ্ধা হচ্ছে, এটাও ফার্স্ট কেসেন্ডিং আছে, এইটা স্ত্রীলিঙ্গ শব্দ মধ্যমা পটিপদা, এই জন্য অভিসম্বুদ্ধাও একই, এবারে সেম এতে চলবে। তারপর বলছে সেই মধ্যম পথ কি? তথাগতেন অভিসম্বুদ্ধা অ্যান্ড চক্ষুকরণী, যেটা চক্ষু করে, চক্ষুকরণী এই অর্থে বলছে। তো এটাকে এক্স্যাক্ট অনুবাদে আনা যাবে, এটাকে অর্থ বুঝে করতে হবে। তো যেটা চক্ষু উৎপন্ন করে, এই চক্ষু মানে ওই ভিশন হিসেবে এটা বলতে হবে, হুইচ ডেভেলপস দ্য ভিশন, উৎপন্ন করে, জেনারেট দ্য ভিশন, এরকমভাবে করা যেতে পারে। আর জ্ঞানকরণী, যেটা জ্ঞান, হুইচ রিপ্রোডিউসেস নলেজ বা জেনারেটস নলেজ।
তারপরে এই দুটোই হচ্ছে এই স্ত্রীলিঙ্গ একবচন আছে, কিন্তু দীর্ঘইকারান্ত শব্দ। এখানে সমাসের এগুলো হলে আরও ক্লিয়ার হবে। চক্ষুকরণী মানে যেটা চক্ষু উৎপন্ন করে, যেটা চক্ষু করে সেটা চক্ষুকরণী, যেটা জ্ঞানকে করে বা উৎপন্ন করে সেটা জ্ঞানকরণী। উপসময় অভিজ্ঞায় সম্বোধায় নিব্বানায় সংবর্ততি, এইখানে চারটেই হচ্ছে, এটা চতুর্থী, এটাও চতুর্থী, এটাও চতুর্থী, এটাও চতুর্থী। সংবর্ততি মানে বর্ততি হচ্ছে বর্ত তি, এরকম সংস্কৃতে বর্ত তে হয় অ্যাকচুয়ালি। তো অবস্থান করে, অনেক সময় বলে যে বেঁচে বর্তে আছি, বা বর্তমান শব্দটা যে বলে থাকা, তো হুইচ এক্সিস্ট এইটা বোঝাচ্ছে। তো সম্যকভাবে অবস্থান করে, হুইচ এক্সিস্ট। তারপর চতুর্থী ফর কিসের জন্য, উপসময় ফর উপশম, অভিজ্ঞায় ফর অভিজ্ঞা, সম্বোধায় ফর সম্বোধ, নিব্বানায় ফর নিব্বান। এবার এগুলো টার্মগুলোকে অর্থ করলে, উপশম মানে হচ্ছে উপশম, যেটা মানে রোগ ব্যাধির উপশম, মানে সমাধান, সলিউশন এরকম বোঝাচ্ছে। তো উপশমের মানে রোগের উপশম, দুঃখের উপশম যে বলা হয়, তো ওটা একটা খুব সুন্দর ওয়ার্ড ইউজ হয়, ট্রাঙ্কুলাইজেশন, মানে শান্তি, মানে রোগ দুঃখ থেকে মুক্তি হয় সেই অর্থে হয়। তো ফর ট্রাঙ্কুলাইজেশন। অভিজ্ঞায়, অভিজ্ঞা মানে হচ্ছে যে মানে সুপার ন্যাচারাল পাওয়ার যে হয় সেরকম, সুপার ন্যাচারাল নলেজ বা পাওয়ার, এই অর্থে ট্রান্সলেশন করে ফর, ফর সুপার ন্যাচারাল নলেজ। সম্বোধায়, সম্বোধ, সম্বোধি, এনলাইটেনমেন্ট বোঝাচ্ছে। নিব্বাণ মানে হচ্ছে নির্বাণ শব্দটার একটা ট্রান্সলেশন করে। এগুলো কিছু টার্ম তো আমাদের মনে রাখতে হবে, যেমন এই বুদ্ধ মানে এনলাইটেন্ড ওয়ান, ভগবা মানে এক্সাল্টেড ওয়ান, কিছু টার্ম একটু মুখস্থ মতো রাখতে হবে বা পাশে লিখে রাখবে। তো নিব্বাণের একটা ট্রান্সলেশন করে ভালো, সেটা হচ্ছে ইম্যানসিপেশন। নিব্বুত বলে শব্দটা পাওয়া যায়, ইম্যানসিপেটেড বা নিব্বায়তি, যে ভার হয়, ইম্যানসিপেটস এরকম হচ্ছে। পরিনিব্বায়তি, ভগবা পরিনিব্বায়তি, দ্য ব্লেসেড ওয়ান ইম্যানসিপেটস। ভগবা পরিনিব্বায়ী, দ্য ব্লেসেড ওয়ান ইম্যানসিপেটেড। ভগবা পরিনিব্বায়িষ্যতি, দ্য ব্লেসেড ওয়ান উইল বি ইম্যানসিপেটেড। ভগবা পরিনিব্বুত, দ্য ব্লেসেড ওয়ান ইজ ইম্যানসিপেটেড। আর ভগবত পরিনিব্বাণং হতি, দ্য ইম্যানসিপেশন অফ ব্লেসেড ওয়ান হ্যাপেন্স, এরকমভাবে অনুবাদ হবে। এই জিনিসগুলো কিন্তু ইংরাজি ক্লাস যেগুলো থাকছে 21-এর পরবর্তী, ওখানে কিন্তু প্র্যাকটিস করতে হবে। 1 থেকে 12 ক্লাসগুলো যেমন প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আসে, শুধু শব্দরূপ মুখস্থ করলে হবে না, এই 4-5টা করে নিয়ে একবারে পড়তে হবে। তো সেই রকমভাবে ইংরাজির ওটাকেও প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এখানে ফ্লুয়েন্সি আসবে না। এই এখানে হলো। এখানে আর একটা জিনিস আছে, এটা তো ট্রান্সলেশন 10 নাম্বার। এবার হচ্ছে ওয়ার্ড নোট, যেটা লিখতে হবে। তো বিহরতিতে দাগ দেওয়া আছে, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে বিহরতি এইখানে হচ্ছে এক্স্যাক্ট ওই 5, 6, 7, 8, 9 এই সিরিজের যে ক্লাস ছিল 5-এ 6-এ করে, ওইখানে যে সংযোজন করো, বিভাজন করো যে জিনিসগুলো ছিল, ওইগুলো এখানে কাজে লাগবে। আমি বারবার সবাইকে বলেছি যে যেগুলো হোমওয়ার্কে আসে এটা অনেক কিছু ভাবনা চিন্তা করে রাখা হয়েছে, এবং অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে হোমওয়ার্কে একটা দাগের হয়তো করেছে আর একটা দাগ হয়তো করেনি পাকামো করে, তো তাদের ক্ষেত্রে সমস্যা। বিহরতি এটাকে যদি ওইখানে ছিল যে এটার কোন টেন্স, কোন পার্সন, কোন ধাতু কী আছে, কী বিভক্তি আছে, কী বচন আছে, এইখানে একটা লেখার একটা ছিল, সেইগুলো এখানে কাজে দেবে। বিহরতি এখানে ইংরাজিতেই লেখা আছে, এটা বাংলাতে লিখলেও হয়, কিন্তু ইংরাজিতে লিখলে কিছুটা সুবিধা আছে। আর ইংরাজি টার্ম যেগুলো আছে এগুলো 21-এর পরবর্তী ক্লাসগুলো থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই।
এবং এগুলো ফিক্সড ফরম্যাটে আছে। এটার ওপরেও আমি একখানা ওই গাইডেন্স দিয়ে দেবো। বিহরতি বলতে গেলে ইন জেনারেল বাংলায় যদি বলা হয় তাহলে বিহরতি কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। বিহরতিতে কোন পার্সনে আছে? এটা বিহরতি প্রথম পুরুষ, যেটা সো বিহরতি। আচ্ছা, বিহরতি কোন নাম্বার আছে? সিঙ্গুলার নাম্বার, সো বিহরতিতে বিহরন্তি। তারপরে এখানে মেন রুট কি আছে? তিটাকে বাদ দিলে হচ্ছে বি হর। অ্যাকচুয়ালি বি হচ্ছে উপসর্গ, হর হচ্ছে মূল ধাতু। তো বি পূর্বক হর ধাতু এরকম বলা হয়, বা হর ধাতু উইথ বি, এই হলো। আচ্ছা, বিহরতির অর্থ কি হয়? সো বিহরতি, সে থাকে। তো এই যে জিনিসগুলো বললাম এইগুলোই এখানে লেখা হয়েছে ইংরাজিতে। মূল ধাতু কি আছে? দ্য রুট হর উইথ প্রেফিক্স বি। প্রেফিক্স মানে উপসর্গ, যেটা রুট হচ্ছে ধাতু। তারপরে বিলংস টু ফার্স্ট কনজুগেশন। আচ্ছা, এই জিনিসটা নতুন, এটা আমি শেষের দিকে একটা জিনিস দিয়ে দেবো। ফার্স্ট কনজুগেশন মানে যেটা গণ বলে একটা জিনিস আছে, ভূবাদিগণ। আধুনিক পালি ভাষা শিক্ষার 3 নম্বর যে অনুশীলনী ছিল, এটা হোমওয়ার্কে ছিল 4 বা 5-এর ক্লাসেতে। ওইখানে দেখবি গণ বলে একটা জিনিস ছিল, ভূবাদিগণ, ক্রিয়াদিগণ, সপ্তম ধাতু, পঞ্চম ধাতু, এরকম। কোনটা কি বলে এটা আমি বলে দেবো। এবং এটা তোমাদের যে ক্লাস নেওয়া হয়েছে 19A, এই ক্লাসের মধ্যে কিন্তু এই পুরো জিনিসটা ইনক্লুডেড আছে, বাট ওই সপ্তম ধাতু পঞ্চম ধাতু বলে নামগুলো দেয়া নেই। কনজুগেশন মানে ধাতুরূপ। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ধাতুর রূপ। আচ্ছা, উইথ দ্য মিনিং টু স্টে বা ডুয়েল, এইটা হচ্ছে এই ধাতুর অর্থটা বলা হচ্ছে। আচ্ছা, ইটস থার্ড পারসন পুরুষ, যেটা সিঙ্গুলার ফর্ম বচন, ইস বিহরতি, তার অর্থ হচ্ছে হি স্টেজ অর্থ। তাহলে ওয়ার্ড নোট যে লিখতে দিয়েছি 2 নম্বরে, সেখানে যদি ক্রিয়াপদ হয় সেখানে আমরা ধাতু দিলাম, ধাতু কোন ধাতু রূপের মধ্যে পড়ছে দিলাম, ধাতুর অর্থ দেয়া হলো, কোন পুরুষে কোন বচনে আছে, এখানে টেন্সটা দেয়া হয়নি, ফর্ম ইন প্রেজেন্ট টেন্স আমরা লিখতে পারি। তাহলে এটা কাল, টাইম যেটা, সেটা দেয়া হলো। তো এই জিনিসগুলো এখানে দেয়া যেতে পারে। এবং এটা ফিক্সড না, এটা মোটামুটি এখানে হয়তো আরও কিছু অ্যাড করলে করা যেতে পারে, সেরকমও কোনো কোনো ক্ষেত্রে বেরিয়ে আসে। তো সেগুলো প্রত্যেকটা এতে আমি দেখতে দেখতে এখান থেকে পাবো। আচ্ছা, আর যেগুলো আছে দেখা যাক। সেবিতব্যা, দ্য ফিউচার পার্টিসিপল অফ সেবতী। সেবতী যে ক্রিয়াপদ হয় সেটার ফিউচার পার্টিসিপল হচ্ছে সেবতী, টু সার্ভ। এটাকে সেব বলেও দেওয়া যায়, সেব সেবা যেটা। কোনো কোনো ক্ষেত্রে ভার্বের যে মানে সেবতী, মানে ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার যে হচ্ছে সো সেবতী, ওটা দিয়ে ইউজ হয়। কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ধাতুটা মেনশন করে, মানে ফিউচার পার্টিসিপল অফ দ্য রুট সেব অর সেবতী, এইভাবে থাকে। সেটার অর্থ কি? টু সার্ভ। তো সার্ভ অর প্র্যাকটিস, অ্যাকচুয়ালি এটা একটা হচ্ছে যে একটা ধাতু বা ক্রিয়াপদের পাশে মিনিংটা লেখা হয়, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলে সুবিধা হয়। মানে সেবতীর মিনিং হচ্ছে টু সার্ভ অর প্র্যাকটিস, সেবা করা অথবা প্র্যাকটিস করা, অনুসরণ করা, এটা হয়ে যাচ্ছে ফলো। ইজ সেবিতব্য, ফিউচার পার্টিসিপল। ইটস নমিনেটিভ প্লুরাল ইজ সেবিতব্য। সেবিতব্য ফিউচার পার্টিসিপল আছে, ফিউচার পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই তিনটের ক্ষেত্রেই দেখে বলা ছিল এগুলো অ্যাকচুয়ালি নাউন ফর্ম হচ্ছে। নাউন ফর্ম যখনই হচ্ছে তখনই গচ্ছতি গচ্ছতি, মানে ওইতে না গিয়ে, ধাতুরূপে না গিয়ে শব্দরূপের ফরমেশনে আসবে। তো শব্দরূপ হলে তার সেবিতব্য, সেবিতব্যা, সেবিতব্যং, এরকম হবে। তো সেবিতব্যা,
এটা হচ্ছে নমিনেটিভ প্লুরাল হচ্ছে, মানে প্রথম আর বহু বচন। কেন? অন্তা সেবিতব্যা, অ্যালাইনমেন্ট হচ্ছে চরম দুটি পথ সেবিতব্য নয়, তো এক্সট্রিম শুড নট বি প্র্যাকটিসড। এটা নমিনাল ফর্ম আছে, ওটা ভার্বাল ফর্ম আছে। নমিনাল ফর্মটাকে এইরকমভাবে লেখা হলো। এই স্ট্রাকচারগুলো শিখতে হবে, এবং এটা আমি ক্লিয়ারলি বলছি, এটা 4-5টা ট্রান্সলেশন করার পরেই দেখবে নিজেরা এটা লিখতে পারছো। স্টিল একটা চার্ট আমি করে দেব যে কোন টাইপের এতে কি কি পয়েন্ট ওখানে ইনভেস্টিগেট করে অ্যাড করা যায়। বাকি দুটো দেখা যায়। অনুপগম্য, তো এটা তো আমি ডিটেলসে বললাম। এগুলো ইচ্ছা করে কিছু কিছু কঠিন জিনিস রাখা হয়েছে। অ্যাকচুয়ালি কোনো কোনো কোশ্চেন পেপারে ওই দাগটা দেয়া নেই, তো ওটা আমি নিজে থেকে একটা কঠিন মতন বসিয়ে দিয়েছি। এবং কঠিন জিনিসটা যদি করতে পারা যায়, এই বিহারতী টাইপের ইজি জিনিস দিয়ে তো কোনো ব্যাপারই না সেটা ট্রান্সলেট করা বা ওয়ার্ড নোট লেখা। তো অনুপগম্য হচ্ছে দ্য জিরান ফর্ম অফ উপগচ্ছতি, মানে অ্যাকচুয়ালি মূল ভার্ব হচ্ছে উপ প্লাস গম, এই ধাতুর এই হচ্ছে জিরান ফর্ম। এটা উপগচ্ছতি মানে সেটার থার্ড পারসন সিঙ্গুলার, মানে সৌগচ্ছতি, যেমন সেবতী দিয়ে বলা হলো, এটা হচ্ছে উপগচ্ছতি দিয়ে বলা হচ্ছে। আর ধাতু দিয়ে বলে উপগম ধাতু, সেটার মিনিং হচ্ছে টু অ্যাপ্রোচ, এইটাই ব্র্যাকেটে দিয়ে দেওয়া যেতে পারে। কি উপগম কেন লেখা আছে? ও এখানটা এমটা ডবল হবে, মানে ইস উপগম, মানে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডে লেখা আছে, মানে ওয়ার্ডে মানে ভাষায়। দ্য জিরান ফর্ম অফ উপগচ্ছতি টু অ্যাপ্রোচ, যেটার মিনিং ব্র্যাকেটে ইস উপগম্য, মানে উপগচ্ছতি জিরান হচ্ছে উপগম্য, ন উপগম্য ইকুয়ালস টু অনুপগম্য। তার মিনিং কি হচ্ছে? নট অ্যাপ্রোচিং, না গিয়ে। ওই বললাম উপসংকমতি অ্যাপ্রোচ করা যাওয়া বোঝায়, এটা ওই একই বোঝাচ্ছে। কিন্তু ইংরেজিতে নট অ্যাপ্রোচিং ইন দিস টু এক্সট্রিমস মোটামুটি মিনিং আসছে, কিন্তু এই চরম পথে না গিয়ে এটাও বাংলায় অর্থ চলে আসবে। মধ্যম পথ অনুসৃত হয়েছে এবং মধ্যম পথ উপলব্ধি করা হয়েছে, এরকম অর্থ হচ্ছে তথাকথিত অভিসম্বুদ্ধা। এরপর হচ্ছে অভিজ্ঞায়। অভিজ্ঞা মানে হচ্ছে স্পেশাল নলেজ বা সুপার ন্যাচারাল নলেজ, এরকম বলে। দিব্য, এর মধ্যে অদ্ভুত অদ্ভুত বিষয় আছে, যেমন এই দিব্যচক্ষু, দিব্যসত্র, পরচিত্ত বিজাননা, এরকম এই আছে। মানে দিব্যচক্ষু, দূরে কোথায় কি হচ্ছে দেখা যায়, দূরে কোথায় কি হচ্ছে শোনা যায়। পরচিত্ত বিজানন মানে হচ্ছে যে অন্যে কি ভাবছে সেটা জানা যায়। এইগুলোই ধ্যানের মাধ্যমে লাভ হয়। এবং এই অভিজ্ঞা মানে অভিজ্ঞা 6 রকমের হয়, এটাকে ছলভিজ্ঞা বলা হয়। দিব্যচক্ষু, দিব্যসত, পরচিত্ত বিজানন, আসবানং ক্ষয়ানো, আরও কয়েকটা আছে এরকম। আচ্ছা, দ্য ফেমিনাইন ওয়ার্ড অভিজ্ঞা মিনস স্পেশাল নলেজ, এটা অর্থ। ইটস ডেটিভ সিঙ্গুলার, ডেটিভ মানে হচ্ছে সম্প্রদান কারক, যেটা চতুর্থী, সিঙ্গুলার এক বচন, ফর্ম ইস অভিজ্ঞায়, মিনিং হচ্ছে ফর স্পেশাল নলেজ। সিম্পল, এখানে মানে শব্দরূপের যে বিভাজন করো বলে যে জিনিসগুলো ছিল সেটাইকেই এখানে দেখানো হচ্ছে। এক্সট্রা বলতে খালি অর্থ দেওয়া হচ্ছে। এটা বাংলায় বললে কি হবে, যে স্ত্রীলিঙ্গ শব্দ অভিজ্ঞার অর্থ হচ্ছে স্পেশাল বিশেষ জ্ঞান, এর সম্প্রদানকারক বা চতুর্থীর এক বচনের রূপ হচ্ছে, ফর্ম মানে রূপ হচ্ছে অভিজ্ঞায়, এর অর্থ হচ্ছে বিশেষ জ্ঞানের জন্য। আচ্ছা, আর একটা কার্য করতে পারো, সেটা হচ্ছে এই পুরোটাকেই বাংলা করলে, মানে ইংরাজিটা যেটা আছে সেটাকেও বাংলা করলে, আর ওয়ার্ড নোটগুলো কয়েকটা বাংলা করলে দিয়ে দেখাতে পারো। তো ওখান থেকে সেক্ষেত্রে করা যেতে পারে। তবে যেহেতু ট্রান্সলেশনটা ইংরাজিতে হচ্ছে না, এটা আমার অলওয়েজ মনে হয় যে ওয়ার্ড নোটগুলো মানে ইংরাজিতে লিখলেই ভালো।